এবার আনন্দ আড্ডা। দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক শহীদুল নবীর কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম, বাংলা ভিশনের 8 দিনব্যাপী ঈদ অনুষ্ঠান মেলায় আপনার পরিচালনায় একটি নাটক প্রচারিত হতে যাচ্ছে, যার নাম হচ্ছে ডার্লিং হারবার। একটু জানতে চাইবো এই নাটকটি সম্পর্কে, মূলত কি প্লটকে নিয়ে বা এই গল্পটি নির্মিত হয়েছে, বা কোন গল্পকে নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে? প্লটটা হচ্ছে আমরা ব্যাংককে গিয়েছিলাম আসলে এই নাটকটা বানাইতে আর কি। আচ্ছা। সো ওইখানে ব্যাংককে যাওয়ার পরে যেটা হয়েছে যে হয় না, ব্যাংককে অনেক ধরনের গল্প হয়। সো ডার্লিং হারবার বিষয়টা হোটেলের নাম। সো এই হোটেলে বাংলাদেশি কিছু ছেলে মেয়ে যারা এখানে কাজ করে, তাদের আসলে হ্যাপিনেস, তাদের আসলে স্যাডনেস। আচ্ছা। এবং ওইখানে দেখা যায় যে একটা সময় একটা মেয়ে, আমাদের বাংলাদেশে একটা মেয়ে ও আসলে মানে মাঝখানে হারায় যায় আর কি। তো ওকে খুঁজে পাওয়ার জন্য, কারণ ওখানে তো কোনো দেশ, মানে ওই দেশে তো কোনো পরিবার নাই, তো যারা কাজ করে তারাই আসলে পরিবার। সো তাদের ওই কলিগরা, তাদের ওই পরিবাররা কীভাবে তাকে খুঁজে বের করে এবং পাওয়ার পরে আসলে তাদের যে মধ্যে যে আনন্দ কাজ করে, সেটা নিয়ে গল্পটা আসলে। আচ্ছা, কবে থেকে এই ধরনের একটি গল্পকে নিয়ে কাজ করবেন বলে ভাবছিলেন? এইটা আসলে ওইখানে গিয়েই প্ল্যান হয়েছে গল্পটা, যে কি করা যেতে পারে। মানে হয় না যে ইনস্ট্যান্ট একটা মানে প্ল্যান মাথায় আসে আর কি। যে ওইখানে যখন গেলাম আমরা ডার্লিং হারবার, দেখলাম অনেক বাংলাদেশি ছেলে মেয়ে আছে। আচ্ছা, ওই ওদেরকে দেখার পরেই আসলে প্ল্যানটা মাথায় তাহলে আসে। কারা অভিনয় করেছে নাটকটিতে? তো ওখানে করে আমাদের তৌসিফ ছিলেন, তারপরে আমাদের মিঠু আপা, মুনিরা মিঠু ছিলেন, অনেক ছিলেন, সাফা কবির ছিলেন, ঠিক আছে। সো ওই তো যাওয়ার পরে আমরা আসলে প্ল্যানটা করি। আচ্ছা, যে তো এই যে একটা ইনস্ট্যান্ট গল্প মাথায় আসলো, একটা কনসেপ্ট মাথায় আসলো, এবং সেটাকে গল্প হিসেবে, নাটক হিসেবে সামনে উপস্থাপন করা, ওই স্ক্রিপ্টটা তো লিখতেও সময় লাগে। সেই সেই ডায়লগগুলো আসলে কিভাবে লেখা হলো, বা কতদিন সময় লাগলো? যেহেতু আমরা অনেকদিন যাবতীয় আসলে মানে আপনার এই নাটক বানাচ্ছি, হ্যাঁ, সো এক ধরনের তো আমাদের অভিজ্ঞতা আছেই। নিঃসন্দেহে। আর জীবন থেকে নেওয়া স্ক্রিপ্টগুলোতে আসলে জীবন থেকে নেওয়া স্ক্রিপ্ট, মানে গল্পের ডায়লগগুলো আমরা বলি। সহজাত হয় বিষয়টা। একদমই তাই, মানে যেটা জীবন থেকে নেয় আর কি। ওই ওদের লাইফস্টাইল থেকে আসলে গল্পটা পিক করা, এবং ওদের লাইফস্টাইল থেকে আসলে যে ডায়লগসগুলো ওরা ইউজ করছে, সেটা আমরা অলমোস্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেখানে কোনো মজার ঘটনা আছে? পুরো নাটকটা আসলে মজার, কারণ ফানি অ্যান্ড কমেডি একটা নাটক। কমেডি নাটকের মাঝখান থেকে যেটা ফান্টারটেনমেন্ট যেটা বলি আর কি, সেখানে গিয়ে আমরা এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আলটিমেটলি বাংলাদেশে ফেরার সবার এক ধরনের, নিজের দেশে ফেরার এক ধরনের আকতি থাকে। আর যেহেতু দেশের বাইরে আমরা যারা যারা কাজ করি, তারা আসলে একটা দেশের মানুষকে দেখার পর, বা ওই যে বললাম একটা পরিবার হয়ে যায়, আসলে তারাই পরিবার। পরিবারের মানুষ যখন পরিবারে ফেরত আসে, তখন কী ধরনের আনন্দ হয়, সেটাই আমরা এখানে দেখাইছি। আপনার এই যে নাট্য পরিচালক হিসেবে বা পরিচালনার যে জার্নিটা, সেটা কিভাবে স্টার্ট হয়েছিল বা কবে? আমি তো আসলে ফিল্ম মিডিয়া থেকে অনার্স করা, মাস্টার্স করা, বাহ, কোন ইউনিভার্সিটি থেকে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সো আমার 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 যদি গুরু বলেন, আমার যদি শিক্ষক বলেন, মতিন রহমান স্যার, এবং ফিল্ম মেকার, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফিল্ম মেকার মতিন রহমান স্যার। তো তার হাত ধরেই আসলে আমাদের এই স্বপ্ন দেখা আর কি। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু তাকে দেখে প্রাণিত হওয়া। কাজ করা বা প্রথম কাজ পাওয়া, এই ব্যাপারটা কিভাবে ঘটলো? উনি আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন হচ্ছে গিয়ে আপনাদের এখানে একজন কাজ করছেন, আপনাদেরই কলিগ একজন, মানে হচ্ছে আলিফ আলী। উনিও ছিলেন আমাদের তখন কলিগ আর কি। তো ওনারা অনেক, উনি ক্যামেরায় ছিলেন। সো ওনারা আমাদেরকে অনেক সাহস দিয়েছেন, ক্যামেরা দিয়ে ছেড়ে দিত, মানে যা খুশি শ্যুট করেন। আমরা তখন যা খুশি শ্যুট করতাম। মানে ওই সময় একটা ক্যামেরা পাওয়া আমাদের জন্য লাইফে, ক্যামেরা দেখতেই পারি না তখন, পাওয়াটা অনেক বড় ব্যাপার। তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, মতিন স্যার, যে একটা গল্প তোমরা নিজেই তৈরি করো, তোমাদের ক্যামেরা দিলাম, তোমরা যা খুশি বানাও। এই যে বানানোটা যে এক ধরনের সাহস হতে পারে, ওই সাহসটা তখন থেকেই পাওয়া। আচ্ছা, বাড়ির ছেলে পরিচালনায় যাবে, এটা আসলে ফ্যামিলি থেকে কতটুকু মানে সাপোর্ট পেয়েছেন সেই সময়টাতে যখন না, কাজ শুরু তখন করছেন? সাপোর্ট পাইনি, কারণ আব্বা চাইছিল আমি ইংরেজি অনার্স পড়বো, একজন শিক্ষক হবো, বা আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন। সো আমার জন্য সরকারি চাকরি রেডি করাও ছিল। আমার বাবা ছিলেন একজন ইনফরমেশন মিনিস্ট্রি উপসচিব ছিলেন। আচ্ছা। সো হয়তো চাকরি করতে পারতাম যদি চাইতাম, কিন্তু চাই নাই আসলে। আমি ইন্টারভিউটাই দিই, আমি মানে পরিচালকই হতে চেয়েছিলেন? পরিচালক হতে চাইনি। আমি হয়তো মানে আমি যেটা করতাম, আমাদের এলাকাতে অনেক মানে কালচারাল শো হইতো, ওইখানে আমি নাটককর্মী হিসেবে কাজ করছি। আচ্ছা, ওইখানে কালচারাল টিম হিসেবে কাজ করছি। সেটা কোথায়? সেটা পুরান ঢাকায়। আচ্ছা। সো ওইখানে আমরা বেরিয়ে উঠছি, ওইখানে আমাদের ওইখানে যাওয়া আসা, ওইখান থেকেই আসলে এই বনেদি জায়গাটা বা ক্লাব কালচারটা আমরা তখন ছিল। আমাদের তখন মানে গ্রন্থাগার ছিল, 90s সময়কার কথা বলতেছি। তো তখন আমরা ওইখান থেকে আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড পাওয়া, মানে ফিল্মে পড়বো, আমরা নাটক বানাবো, নট লাইক দ্যাট। আমি চিন্তা করতাম যে ঠিক আছে একটা শো করবো, মহিলা সমিতিতে শো হইতো তখন। তো অ্যারেঞ্জ করা, হ্যাঁ, আমি তখন পিছনেই ছিলাম, রাইট। তো থাকে না যে একজন মানে প্রম্পট করতাম আসলে।
সো ওইখান থেকেই এই ভূতটা আসলে মাথায় ঢুকছে। কখনো বানাবো নাটক ভাবি নাই, স্বপ্নটা দেখা শুরু করছি স্ট্যামফোর্ড আসার পরে, মতিন স্যারের সাথে যখন দেখা হলো, তারপর আমাদের মানজার হাসিন মুরাদ স্যার, তানবীর মোকাম্মেল স্যার, তকির আহমেদ স্যার, আমাদের শাকিরা পারভিন ম্যাডাম, টনি মাইকেল গোমেজ স্যার, আপনাদের আলিফ আলী, মানে ওনারা যখন পাশাপাশি ছিলেন তখন তারাই আসলে সাহসটা পেয়েছিলেন আপনি। তারাই আসলে সেই স্বপ্নের বীজটা বুনে দিয়েছে, যেটা খুব সহজ না। একটা স্বপ্নকে কঠিন ছেলেরা পথ ফেলা, কিন্তু অসম্ভব না। হ্যাঁ, কিন্তু স্বপ্নকে আপনি স্বপ্ন দেখেন, যেটা এক্সিকিউশন করতে পারেন না, আর একটা রাইটার, একজন ডিরেক্টর স্বপ্নকে এক্সিকিউশন করতে পারেন। তারপরে তো একে একে আসলে অনেকগুলো বছর পার হয়ে গেল এবং অনেকগুলো কাজ করেছেন। কোনো কাজে আসলে স্যাটিসফ্যাকশন আসে না একজন আর্টিস্টের, বিশেষ করে যারা ডিরেক্টর তাদের তো মনে হয় ফুল স্যাটিসফ্যাকশনটা কোনোদিনও আসে না, কিন্তু কোনো একটি কাজের জন্য সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন এসেছে, এরকম কোন একটি কাজের কথা যদি বলতে চান। না, কাজে স্যাটিসফ্যাকশন আসে নাই, কিন্তু ধর একটা চরিত্রে আমার স্যাটিসফ্যাকশন আসছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি আনিসুর মিলন ভাইকে দিয়ে মানে বরফ করার গল্প বানাইছিলাম, এটা ওয়েব সিরিজ ফর বেঞ্চ। তো ওয়েব সিরিজ যেটা বানানোর পরে যেটা হয়েছিল যে ওনার ক্যারেক্টারটা দেখে এক্সট্রাসিকদের একটা ক্যারেক্টার ছিল, মানে লুকে লাইক আমরা চেষ্টা করেছিলাম। এটা আসলে সেম গল্প তো করি নাই, আসলে একটা মানে মানুষের প্রতিকৃতি করার চেষ্টা করেছিলাম। সো যাকে দিয়ে বানিয়েছিলাম তার ফ্যামিলি থেকে একটা ফোন আসছিল যে মানে হোয়াট ইউ গোয়িং টু, মানে আমি আমার বাবাকে আবার দেখছি, তার লুক দেখছি, আপনারা অন এয়ার করবেন না, থ্রেটস আসছিল আর কি। আচ্ছা, সো তখন আমাদের মনে হয়েছে যে ফাইন, উই আর ডুইং, মানে আমরা আসলে রাইট পথেই আছি। আমরা যেটাকে প্ল্যান করে বা যেটাকে না প্ল্যান করে করার চেষ্টা করেছি সেটাই হয়ে গেছে, মানুষ দেখে ফেলবো না, তাকে নিয়ে ভাবা শুরু করছে, এটা অনেক বড় ব্যাপার। সেটা নিয়ে কথা বলছে। সেটা নিয়ে কথা বলছে, রাইট। অনেক গল্প হয় কিন্তু অনেক সময় হয়ে যায় যে একটি গল্প আরেকটি গল্প অনেকটা একই রকম লাগে। এটা হতে পারে যে একই চরিত্রের কারণে, এটা হতে পারে একই পেয়ার আপ করে আর্টিস্ট নেওয়া হচ্ছে সে কারণে। আপনি আসলে কি বলবেন যে এখনকার নাটকের মানটা আসলে কোথায় আছে? এখনকার নাটকের মান অনেক ভালো। আপনি দেখতেছেন যে আপনাদের চ্যানেলে বাংলা ভীষণ অনেক দামি দামি নাটক বানাইতেছে, মানে এক্সপেন্সিভ নাটক বানাইতেছে। আপনি যে নাটকের কথাটা বললেন সেটা কিন্তু আমরা ব্যাংককে গিয়ে 3 দিন শ্যুট করছি। আচ্ছা, তার মানে কি দেশের বাইরে 3 দিন শ্যুট, দেশের মধ্যে শ্যুট করলে 3 দিন শ্যুটের টাকা অনেক বেশি হয়, আর দেশের বাইরে যদি 3 দিন শুটিং হয়, এবং আমি কিন্তু আপনাকে অনেক বড় বড় আর্টিস্টের কথা বলেছি, যে তৌসিফ মাহবুব, তারপর হচ্ছে আমাদের মনিরা মিঠু, তানজিম হাসান, অনিক, ওইখানে আপনার হচ্ছে আমাদের সাফা কবির, তার মানে কি হিউজ আর্টিস্ট, এক্সপেন্সিভ না হলে এটা করা সম্ভব না। তার মানে কি মান ভালো হচ্ছে। আপনি ফ্রেমিং এবং গল্প দেখলে বুঝতে পারবেন যে এখানে মানটা অনেক বেশি মানে হয়ে যাচ্ছে। বাজেট ইস্যুস কিন্তু আসলে মানে ভালো কাজ হচ্ছে এখন, গল্প ভিত্তিক কাজ হচ্ছে। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্মের জন্য কি আপনার কাজ করা হচ্ছে নাকি শুধুমাত্র টেলিভিশন মিডিয়াতেই কাজ? টিকটকেই বললাম যে বরফ কলের গল্পটা আমার ওয়েব সিরিজ ছিল। আচ্ছা, সো এটা একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আরেকটা বানিয়েছিলাম আমাদের নায়িকা পরিমণিকে নিয়ে, পাফ ড্যাডি। সো দুটাই কাজই আমার খুবই নন্দিত এবং সমালোচিত, আলোচিত হয়েছে। আর্টিস্টদের অনেক সময় শিডিউল পাওয়া যায় না, হয়তো যাকে নিয়ে চিন্তা করছেন বা যাকে নিয়ে ভাবছেন, তখন আসলে কি করেন? অপেক্ষা করেন। যদি আসলে আপনি প্রেম তো আসলে অপেক্ষাতেই হয়, তো আপনি যদি যে গল্পের প্রেমে পড়বেন, যে মানুষটার প্রেমে পড়বেন, তার জন্য অপেক্ষা করেন, তাহলে এটা হবেই। ধরেন আপনি কোনো একটা গল্পের জন্য আপনার ওই ক্যারেক্টারটাই লাগবে, যদি তাকেই লাগে আপনি অপেক্ষা করে তার জন্য বানান। একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে একই আর্টিস্টদেরকে নিয়ে দেশের বাইরে গিয়ে শ্যুট করে দেখা গেছে যে একসাথে 2 বা 3টে নাটকের শুটিং করিয়ে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে কি মনে করেন যে নাটকের মানটা ভালো থাকে বা ঠিক থাকে? গল্প যদি আলাদা হয় এবং আপনি যদি প্ল্যানিংটা ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই খুব ভালো হয়। মানে আমি বললাম আমরা 1 মাসের জন্য গিয়েছিলাম ওখানে। সো যেহেতু 1 মাসের জন্য আমরা একটা প্রোডাকশন ডেফিনেটলি বানাই নাই, আমরা যেহেতু অনেকগুলো প্রোডাকশনে বানিয়েছি, 5-7টা প্রোডাকশন বানিয়েছি, তার মানে 7 ধরনের গল্প হয়েছে এখানে। আচ্ছা, এবং 7 ধরনের ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট ক্যারেক্টার্স আর ওয়ার্কিং অন দেয়ার। তার মানে কি আলাদা আলাদা হয়েছে। আপনি যদি চান সেটা সম্ভব, বিদেশের মাটিতেও ভালো গল্প করা সম্ভব। তো যদি আপনার গল্পটা ঠিক থাকে, কন্টেন্টটা যদি খুব ভালো হয়। আর বাংলা নাটকের ক্ষেত্রে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটাকে বলে মনে করেন? আমাদের দর্শক খুব অস্থির এখন। আপনি দেখবেন আমরা কিন্তু খুব সময় সার্টেন একটুখানি আসার আগেও দেখবেন আমি আর আপনি কিন্তু স্টোরিজ দেখছিলাম। আমরা খুব স্টোরিজ দেখি এখন, মানে আমরা অল্প সময় সবটা বুঝে ফেলতে চাই। তো আমাদের নাটকের ডিউরেশন হচ্ছে 40 মিনিট, অনেক ক্ষেত্রে সেটা 60+ হয়ে যায়। এতক্ষণ দর্শককে ধরে রাখাটা, বসায় রাখাটা একটা ধৈর্যের ব্যাপার। সো যদি আপনার পুরো কন্টেন্টটা ভালো না হয়, আমরা যে আমাদের একটা কেতাবি শব্দ আছে, মাল যদি ভালো না হয় তাহলে আসলে আমরা দেখতে পারি না। তো যদি আপনার কন্টেন্ট ভালো না থাকে, 40 মিনিট দর্শককে বসায় রাখা ইজ ইম্পসিবল। একেবারে, কারণ আপনি মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ওইটাই আর কি, যে আমাদের গল্প স্ট্রং যেহেতু আছে,
আমাদের নাটকের গল্পগুলো ডিফারেন্ট হয়, দ্যাটস ওয়াই আমাদের দর্শক আছে। এমনি সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা আছে? নিশ্চয়ই মুভি নিয়ে পরিকল্পনা আছে, বিগ স্ক্রিন নিয়ে পরিকল্পনা আছে। যেহেতু আমরা ফিল্মের স্টুডেন্ট, অবশ্যই আমরা ফিল্ম বানাবো। আর আমাদের ওস্তাদ যেহেতু মানে বস যেহেতু হচ্ছে মতিন রহমান ফিল্ম মেকার, তার ছাত্র আমরা, অবশ্যই আমরা ফিল্মের স্বপ্ন দেখি এবং আমাদের ফিল্মটাও আমাদের রেডি হয়েছে এখন। আপনি দেখেন আগেকার আমাদের ফিল্মের মাঝখানে ছিল বাজেট 40-50 মোর দেন 1 কোটি। এখন কিন্তু ধরেন এখন মানে 13-14-20 কোটি টাকার সিনেমা হচ্ছে বিকজ অফ সাকিব খান, মেগাস্টার সাকিব খানের জন্য। তো আমাদের এরকম আরো 2-4টা সাকিব খান লাগবে, তাহলে দেখবেন যে আরো ইন্ডাস্ট্রি অনেক দূরে যাচ্ছে। আমরা 100 টাকার সিনেমা বানাবো খুব শীঘ্রই। ঈদ মানেই আসলে অনেক অনেক নাটক। আমি জানি যে সবগুলো নাটকের নাম বলতে পারলে আপনি এই মুহূর্তে মানে নাম বললে আপনি এই মুহূর্তে বলতে পারবেন না। তারপরেও এই ঈদে বিশেষ বিশেষ কোন কোন নাটক আপনার ডিরেকশনে অন এয়ার যাবে? আমি খুবই লাকি মনে হয় যে বাংলা ভিশনের প্রতি ঈদে আমার একটা করে প্রোডাকশন থাকে আলহামদুলিল্লাহ। এই যেমন এখানে 2টা প্রোডাকশন যাওয়ার কথা, একটা রিসেন্টলি শ্যুট করেছি আমরা, আমাদের নিলয় আলমগীর ভাই এবং নীলাঞ্জনা নীলাকেন এবং জর্জ ভাই ছিলেন, দুর্দান্ত একটা গল্প, চিরদিন তুমি যে আমার, সেটা মনে হয় রিসেন্টলি জমা পড়েছে এখানে এবং সেটা মনে হয় যাবে। এছাড়াও ধরেন যে অন্যান্য টিভি স্টেশনের জন্য বানিয়েছি ভূত শ্বশুর ভূত শাশুড়ি, তারপরে যাহা বলিব মিথ্যা বলিব, রিসেন্টলি হয়তো একটা 7 পর্ব করবো একটা চ্যানেলের জন্য। আর ক্যাপিটাল নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওদের জন্য বেশ কিছু কাজ করেছি। তো আছে কাজ আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো চেষ্টা করছি গল্প ঠিকঠাক করে বানানোর জন্য। ইউটিউব চ্যানেলে তো এখন প্রচুর নাটক অন এয়ার যায় এবং ইউটিউবের নাটকের আসলে গল্পগুলো একটু অন্যরকম হয়। রিসেন্টলি একটি ধারাবাহিক নাটক কিন্তু বেশ আলোচিত হয়েছে। তো ইউটিউবের জন্য কি কাজ করবার পরিকল্পনা আছে বা সেখানে কাজ করছেন? আমরা তো ইউটিউবের জন্যই কাজ করছি, কারণ আপনি যখন আপনার চ্যানেলটা তো টিভি নাটক অন এয়ার করার পরে সেটা আবার ইউটিউবেই ওরা অন এয়ার করছে, তার মানে আলটিমেটলি আমরা তো ইউটিউবে কাজ করছি। আর হ্যাঁ, আপনি যে একটি নাটক নাম বলা উচিত আসলে, ভালো ভালো কাজগুলোকে প্রমোট করা উচিত আমাদের, এটাই আমরা আসলে ভুল করি। যেহেতু আমাদের গল্প এটা আসলে মানে সাউথস্ট্যান্ডিং, অনেক দিন পর বাংলা নাটকে এত চমৎকার একদম ঘুরে দাঁড়িয়েছে। আমাদের কিন্তু যেটা হয়তো আগে ধরেন খুবই বাজে টাইপের কিছু নাম হয়েছে সে নাটকের নামগুলোতে, যে ধরেন সিঁড়ির তলায় বিড়ির দোকান টাইপের বা পারিবারিক যে গল্প, সেখান থেকে আমরা অনেকটা সরে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তুমি টাইপের নাটকে বেশি হয়ে গেছিল। এক বড় ছেলের পরে যদি কোনো বড় ধরনের ভাইব হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের গল্প। সো হেডস অফ টু ডিরেক্টর রাজ ভাই এবং অল যারা নাটকের সাথে জড়িত ছিলেন, যে অনেকদিন পর বাংলাদেশে আমরাও আসলে দেখেছি, মানে উই নো যে এটা শুটিং, তারপর এটা আমরা মানে এটা কি বল ইমোশনাল আমরা হারিয়ে গিয়েছি। সো ভালো কন্টেন্টকে বলতেই হবে। একদম একেবারে শেষের দিকে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনের ঈদ অনুষ্ঠান মালায় দর্শকরা যেই টেলিফিল্মটি দেখবে তার নাম হচ্ছে ডার্লিং হারবার এবং আপনি যে পরিচালনা করেছেন সবশেষে এই টেলিফিল্মটিকে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফান। তো আপনারা আমার টেলিফিল্মটা ফান আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেহেতু আমি মানে দেশের বাইরে কাজ করেছি, প্রবাসীদের এক ধরনের ইমোশনস আছে এখানে এবং তাদের দেশে ফিরে যাওয়ার আকুতি, দেশ থেকে ওইখানে যাওয়ার পর যা স্ট্রাগল সেটা আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওইখানে কোনো পরিবার নাই, একজন দেশের মানুষ একটা দেশের মানুষের পরিবার। সো পরিবারের মানুষ হারাই গেলে, পরিবারের সঙ্গে কোনো ক্ষতি হলে কেমন লাগে সেই ফিলটা আসলে আমি নাটকে দিয়েছি। তো আমি থ্যাঙ্কস যে বাংলা ভিশন এত চমৎকার একটা নাটককে পিক করেছে ফরিদের জন্য। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ, কারণ বাংলা ভিশন খুব ভালো ভালো নাটকের কাছে পাশে থাকে এবং আমাদেরকে অনেক ভালো প্রমোট করে। আর আমার যারা দর্শক আছেন, শুভানার্থী আছেন, ফ্যান ফলোয়ার আছে, তার সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। লেখক সমরেশ মজুমদারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।